5 মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, থামেনি ঘুষ দুর্নীতি। মন্তব্য ফখরুলের। জুলাই নিয়ে ব্যবসা বন্ধের আহ্বান তথ্যমন্ত্রীর। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা ভাঙচুরের অভিযোগ। আওয়ামী আমলের পুনরাবৃত্তি করছে বিএনপি, মন্তব্য নাহিদ ইসলামের। সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। শেখ হাসিনা দেশে পা রাখলেই গ্রেপ্তার, বললেন আইনমন্ত্রী। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর ডক্টর খলিলুরের সঙ্গে বৈঠক, কাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু। আমিরাতে বাতিল 626 ভিসার 417টি নবায়নের আবেদন করেছে সরকার। এবং তীব্র গ্যাস সংকটে রান্না নিয়ে বিপাকে রাজধানীর বাসিন্দারা। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ভোগান্তি, উৎপাদন সক্ষমতা হারাচ্ছে শিল্পাঞ্চল, লোকসানে কারখানা মালিকরা। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশতিয়াক আহমেদ এবং আমি সুমাইয়া রাত্রি। 5 মাসের সরকার পরিচালনায় কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, থামেনি ঘুষ দুর্নীতি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের একমাত্র আশা বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার তথ্য ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, জুলাই নিয়ে যেন তা না হয়। বিস্তারিত প্রতিবেদনে। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়। 24-এর আন্দোলনে শহীদ মীর মুগ্ধকে স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার ভাই মীর স্নিগ্ধ। যে আকাঙ্ক্ষার বাংলাদেশ জুলাই শহীদরা দেখেছিল, বর্তমান সরকারের হাত ধরেই তা পূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। মুক্তিযুদ্ধের মতো জুলাইয়ের চেতনাকে নিয়ে যেন ব্যবসা না করতে পারে, এ ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জুলাইয়ের চেতনার উৎসবিন্দু হলো স্বাধীনতা, এ কথাও বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, 5 মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, থামেনি ঘুষ দুর্নীতি। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে একমাত্র আশা প্রধানমন্ত্রী তারেক রহমান। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি।
আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। আলোচনা সভায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে উপস্থাপন করা হয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া শুরুতে প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিনাত জান কবির, এখন, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সবখানে নির্লজ্জভাবে দলীয়করণ চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সিস্টেম পরিবর্তনের জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল, এক দলকে তাড়িয়ে অন্য দলকে আনার জন্য নয়। জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। মেহরাব সুমনের প্রতিবেদন। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন জামায়াত নেতারা। রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের অমীমাংসিত বিষয়গুলো সংসদে ফয়সালা না হলে সকল শহীদ ও আহত পরিবারদের নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জাতীয় সংসদে সব বিতর্ক রাজনৈতিক সংকট সমাধানের জায়গা হয়, সেখানে সমাধান করতে হবে। না হলে যে ৭০% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, সেই জনগণকে সাথে নিয়ে রাজপথে ইনশাআল্লাহ তার ফয়সালা হবে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি। দীর্ঘ সময় চরম নির্যাতনের শিকার হলেও দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি উল্লেখ করে তিনি বলেন, প্রতিশোধ নয়, হত্যাকাণ্ডের বিচার চায় জামায়াত ইসলামী। যারা জীবন দিল প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে, তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার ৫০ বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে ২১ বছর পরে। আমরা কথা দিচ্ছি, এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বৎসর পরেও হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে অভ্যুত্থান হয়েছিল সে আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে সরকার নির্লজ্জভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। ৬ তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় ২ জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি, এদেরকে আপনারা থামান। এই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। মত বিনিময় সভায় বক্তারা বলেন, জামাত ভয় কিংবা অন্যায়ের কাছে মাথা নত করে না। অনতিবিলম্বে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। জাতীয় সংসদের বিরোধী হলো মেহরাব সুমন, এখন, ঢাকা। আমাদের সকলে খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির কর্মীরা এনসিপির উপর হামলা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কার চায় না। দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক বর্তমান সরকার চায় না, তাই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি মুখ না খোলার ও ঘোষণা দেন।
এর আগে দুপুরে সিলেটের গোপালগঞ্জে দলটির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে ইট পাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ভুয়া ভুয়া স্লোগানও দেয়। এনসিপির দাবি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা। শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ঢুকলাম, আমরা যে আয়োজন দেখলাম প্রশাসনের, মনে হচ্ছে এখানে বিশাল একটা মারামারি যেন হয়ে যাবে। এটার জন্য যারা সন্ত্রাস করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে এই এত নিরাপত্তার প্রয়োজন হয় না। মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে, তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন। গোপালগঞ্জে সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনার পর জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে এনসিপি নেতাকর্মীরা। সেখানে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সিলেটের কানাইঘাট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, কি বলছেন এনসিপি নেতাকর্মীরা? দেখুন, আমরা কানাইঘাটে এই মুহূর্তে রয়েছি। এই যে সফরটি বা এই যে মতবিনিময় সভা যেটি হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু আজকে সন্ধ্যার পর অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের কর্মসূচিতে আমি বলি, নাহিদ, সার্জিস এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ, তাদের কিন্তু কর্মসূচিতে সকাল 11টায় গোলাপগঞ্জে যাওয়ার কথা ছিল। এর পরবর্তীতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরেকটি অনুষ্ঠান ছিল। তার পরবর্তীতে কিন্তু অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে গোলাপগঞ্জে দুটি ভাগ হয়ে, আসলে গোলাপগঞ্জে প্রথমত সার্জিস এবং অন্যান্যরা ডাক্তার মাহমুদ আক্তার মিতু সহ যারা ছিলেন তাদের উপরে তাদের সমাবেশ শেষ করে শহীদ পরিবারের সাথে দেখা করার পরবর্তীতে তারা যখন সিলেটের উদ্দেশ্যে বা সিলেট শহরের উদ্দেশ্যে ফিরে আসছিলেন, তখনই কিন্তু তাদের গাড়ি বহরে হামলা হয়। তার পরবর্তীতে তাদের কানাইঘাটের যে যাওয়ার সময়সূচি ছিল সেটি কিন্তু কিছুটা বিলম্বিত হয়। তারা সার্কিট হাউসে চলে আসেন। সিলেট সার্কিট হাউস থেকে তারা কিন্তু পরবর্তীতে বিকেল 4টার পরে তারা কিন্তু 4:30টার দিকে তারা কিন্তু রওনা দেন এবং কিছুক্ষণ আগে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু কানাইঘাটে এসে পৌঁছেছেন। এবং এর আগে যখন হামলা হয় তার পরবর্তীতে কিন্তু আমরা কথা বলেছি দলের আহ্বায়কের সাথে, অর্থাৎ বিরোধী দলীয় চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে বলছিলেন আসলে কোনো ধরনের সংস্কার আসলে সরকার চাচ্ছে না বা নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, সেটি আসলে হয়তো বর্তমান সরকার চাচ্ছে না। সেই জন্যই আসলে এই ধরনের ঘটনা ঘটছে বারবার। বিশেষ করে হবিগঞ্জের ঘটনাকে তিনি কেন্দ্র করে বলেন যে হবিগঞ্জের পরবর্তীতে কিন্তু আজকে গোলাপগঞ্জে এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে তারা প্রতিরোধ করবেন এবং তারা কিন্তু কানাইঘাটে যেভাবে হোক আসবেন এবং তারা কানাইঘাটে এসে যত বাধা আসুক তারা তাদের কার্যক্রমটি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে দলের উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সার্জিস যিনি কিন্তু বলছিলেন যে আসলে এই ধরনের যে তাদের সাথে হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে আসলে মূলত হচ্ছে সরকারের উদাসীনতা রয়েছে, সরকার প্রধানের এখানে দায় রয়েছে বলছেন তারা, এবং সরকারি দল যারা করে তাদের দায় রয়েছে বলছেন তারা। এবং তারা বলছেন যে আসলে এই যে বিরোধী দলকে দমন পীড়নের রাজনীতি, সেই দমন পীড়নের রাজনীতি বেশ আগে থেকে চলছে এবং সেই বিরোধী দলীয় মতের যে বিরোধী মতগুলোকে যে দমন পীড়ন করার একটা রীতিনীতি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে নতুন বাংলাদেশ যেন নতুনভাবে জেগে ওঠে আর যেন কোনো দলের উপর এরকম আক্রমণ না হয়। এবং তারা বলছেন তারাও আসলে কোনো ধরনের আগ্রাসন বা কোনো ধরনের সংঘর্ষ তারা চান না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ এনসিপির কানাইঘাটের সমাবেশ থেকে সবশেষ। সিলেটের কানাইঘাটে এনসিপি নেতাকর্মীদের মতবিনিময় সভা চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।
এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের একজন পরিকল্পনাকারী লতিফ সিদ্দিকী, তবে তাকে নির্দোষ দাবি করেন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। বাকিটা জানাচ্ছেন জাহিদ হাসান। 2013 সালের 5 মে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে মহাসমাবেশের ডাক দেয় হেফাজত। সেই মহাসমাবেশ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। দিনের শেষে রাতের শাপলা চত্বর এলাকা প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেনের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ ও অবস্থান। অভিযোগ করা হয় তাদের দমনে বল প্রয়োগ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ারও অভিযোগ আনা হয় মামলায়। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করে 41 জনকে আসামি করা হয়। প্রধান আসামি শেখ হাসিনা সহ পলাতক 31 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বুধবার গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দুপুরে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারের কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী নিজের ফাঁসি দাবি করেন। এরপর তাকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, হেফাজতের সমাবেশের মামলায় তার ভাই নির্দোষ, তবে তাকে ফাঁসি দিলে তিনি জীবন থেকে মুক্তি পেয়ে যাবেন। আগামী ধার্য তারিখে জামিন আবেদন করার কথা জানান আইনজীবী। কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। ওকালতনামা আমরা অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞে লতিফ সিদ্দিকী একজন পরিকল্পনাকারী। যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন। তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে ব্ল্যাক আউট করে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি। শাপলা হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, রূপা সহ 11 জন গ্রেফতার রয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। 3 দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট জি ক্রিস্টেনসন। সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয়ত্ব অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকে বসেন সার্জিও কোর। শুক্রবার যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে। এছাড়াও শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেওয়ার কথা আছে তার। এছাড়া বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন সার্জিও কোর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। সেখানে আছেন হোসেন জাহিদ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, বৈঠকের এজেন্ডা নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা?
রাত্রি এই বৈঠকের পূর্ব নির্ধারিত কোনো এজেন্ডা সেটি উল্লেখ নেই, তবে কি কি বিষয়ে কথা হতে পারে, কোন থিমকে উল্লেখ করে আসলে এই বৈঠক তা কিন্তু গতকালই আজ করতে পারা গিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আসলে সার্জিও গোর যদি প্রথমবারের মতো তিনি বাংলাদেশে আসলেন, যদিও তিনি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ দায়িত্ব আর আগে থেকে পালন করছেন, কিন্তু এই প্রথম সফরে তিনি মূলত বদলে যাওয়া বাংলাদেশকে এবং বর্তমান সরকারের যে কূটনীতি, অর্থনীতি, রাজনীতি এগুলো তিনি কাছ থেকে বুঝতে চাইছেন। এই বুঝতে পারাটাই মূলত আসলে আজকের বৈঠকের অন্যতম এজেন্ডা। একই সঙ্গে এই গুঞ্জন তো আছেই যে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক এবং কূটনৈতিক যে সকল সম্পর্কগুলো বিস্তৃত হচ্ছে, সেক্ষেত্রে আমেরিকার অবস্থানটি আসলে কোথায় আছে সেটিও কিন্তু যাচাই করার একটি মাধ্যম বা উপলক্ষ কিন্তু এই সফরটি। এবং যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকটি চলছে, তবে এর পরপরই সার্জিও গোর রওনা দেবেন গুলশানে যে অর্থমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেখানে, এবং তারপর কিন্তু আগামীকাল সকালেই তিনি আকাশযোগে রওনা দেবেন কক্সবাজার যে শরণার্থী ক্যাম্প রয়েছে সেখানে পরিদর্শনের উদ্দেশ্যে। কাজেই তার এই সফরটি ঘটনাবহুল অবশ্যই, তবে সেই ঘটনাগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ আজকে তিনি দিনভর দুপুর থেকে কিন্তু রাত পর্যন্ত 2টি বৈঠকে অংশ নিচ্ছেন। আগামীকাল তিনি মাত্র একটি মাত্র কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, এরপর শনিবারে একটি মাত্র কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কাজেই এই অল্প পরিমাণের কর্মসূচির পরেও সেই ব্যাপ্তি কিন্তু বোঝা যাচ্ছে আসলে কী পরিমাণে আলোচনা বা কোন ধরনের আলোচনা সেটি হতে পারে। এবং ইতিমধ্যেই এই বার্তাটি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশ আসলে এই বৈঠকে এই বার্তাটি দেবে যে বাংলাদেশ জিরো সাম গেমে বিশ্বাসী, অর্থাৎ আমেরিকার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয়ে থাকে সেটি আসলে অন্য কারোর সঙ্গে খারাপ সম্পর্কে সৃষ্টি করে করা হবে না। একই সঙ্গে চীন, ভারত কিংবা অন্যান্য দেশের সঙ্গেও ভালো সম্পর্কের মানে এই নয় যে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের কিন্তু ক্ষতি করা হবে, এমনটি কিন্তু নয়। সেই জিরো সাম গেমের বার্তাটি মূলত বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমেরিকার পক্ষ থেকেও বুঝতে চাওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ কোন পথে এগাচ্ছে, তার কূটনীতি এবং অর্থনীতি কোন পথে পরিচালনা করার চেষ্টা করছে। রাত্রি আমরা এই সফর অনুসরণ করছি, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও জানাতে যুক্ত হবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ, জানাছিলেন বিস্তারিত। অবশেষে কাটল 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা। আগামী আগস্টের শেষের দিক থেকে বাংলাদেশি কর্মীদের নতুন করে মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু হবে। আগামী 1 মাসের মধ্যেই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা চূড়ান্ত করে তাদের মাধ্যমে নিয়োগ কার্যক্রমও শুরু করা হবে। বিস্তারিত শাহরিয়ার তারেকের প্রতিবেদনে। দায়িত্ব নেওয়ার পর গেল জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমবাজার পুনরুদ্ধার, মুক্ত বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয় ওই সফরে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এছাড়াও অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, আটক বাংলাদেশিদের দেশে পাঠানো নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন তারেক রহমান। আশা করা হচ্ছিল প্রধানমন্ত্রী সফরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে কুয়ালালামপুর। শ্রমবাজারটি দ্রুত উন্মুক্ত করতে মঙ্গলবার 3য় দফায় 3 দিনের সফরে কুয়ালালামপুরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 2 দিনে একাধিকবার বৈঠক করেন দেশটির মানব সম্পদ মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে। অবশেষে কাটল 2 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা। আগস্টের শেষের দিক থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী আসা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ যখন শ্রমবাজার উন্মুক্ত হবে আমাদের আরও বেশি আসার সুযোগ হবে, আপনাদের সাথে নিয়মিত দেখা হওয়ার সুযোগ থাকবে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, একজন প্রবাসী মানুষ যখন আসেন তার পুরো পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালন করব। আমরা হাইকমিশনকে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন শ্রমবান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ হাইকমিশন হয়ে ওঠে। মাহদি আমিন আরও জানান, প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু হবে। আগামী 1 মাসের মধ্যেই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা চূড়ান্ত করে তাদের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও পুরো নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কম খরচে পরিচালনার লক্ষ্যে নতুন কাঠামো তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।
সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি জানান 626টি ভিসা বাতিল করেছে দেশটি। বিকেলে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও জানান, এরই মধ্যে 417 জনের ভিসা নবায়নে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। আমাদের এই সম্মান, অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যে সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। গতকালকে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী আমাদের এখন পর্যন্ত, আমরা কিছুক্ষণ আগে মিটিং করে আসলাম, আন্তঃমন্ত্রণালয় মিটিং করা পর্যন্ত 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয় থেকে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। পেরোলেও কাটছে না গ্যাস সংকট। রাজধানীর বেশিরভাগ বাসাবাড়িতে দিনের বেলায় রান্না বন্ধ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সংকট মোকাবেলার পথ কি? কবে শেষ হবে নাগরিক দুর্ভোগ? সে প্রশ্ন সকলের। এদিকে সকালে গ্যাসের দাবিতে তিতাস ভবনের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন জ্বলছে না। তাও সকাল ও রাতে মৃদু চাপ থাকায় শুধু ভাত রান্না করতেই সময় লেগে যাচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। আমি এই একবেলা রান্না করে 2 বেলা খাই, কিন্তু এই রান্নাটাই ওই শুধু ভাত রান্না করতেই 2.5 ঘন্টা টাইম লাগে। অনেকে আবার বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা, এতে বাড়ছে বিদ্যুৎ খরচও। একদম রাত্রে 3টা বাজে উঠি, গ্যাস থাকে না বাসায়ও, আর যেখানে রান্না করি ওইখানে 1 ঘন্টার রান্না 3 ঘন্টা লাগে। রান্না করতে না পেরে অনেক পরিবার নির্ভর করছে হোটেল রেস্টুরেন্টের খাবারের ওপর। হোটেলের উপর বেশি নির্ভর করতে হচ্ছে ব্যাচেলরদের। বুয়া যদি না আসে দেন বাইরে খাওয়া হয়, এখন কি করা, এরপর তখন আর কি নিচে যেয়ে খেয়ে নিই, অসুবিধা নেই। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি স্টেশনগুলোতেও ভোগান্তির শেষ নেই। যেসব স্টেশনে সামান্য গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে গাড়ির দীর্ঘ সারি। অনেক চালক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন। গ্যাস না থাকায় কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধও রয়েছে। আমি 9টা বাজে ডিউটিতে আসছি 2 ঘন্টা আগে, শুধুমাত্র এই লাইনে দাঁড়াবো বলে। কারণ আগে যদি না দাঁড়াইতে পারি, কখন বিদ্যুৎ চলে যায়, প্রেসার বন্ধ হয়ে যায়, তখন আবার পাম্প বন্ধ হয়ে যায়। পরশু দিন কি 11 ঘন্টা পরে গ্যাস নিছি, এরকম 10 ঘন্টা 11 ঘন্টা যাইতেই আছে। আমি জানি না আজকে গ্যাস পাবো কিনা। সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতেছে না, আমরা এই কষ্টতে ভুগতেছি। কয়েক ঘন্টা দাঁড়িয়ে যারা গ্যাস পাচ্ছেন তারাও সিলিন্ডার পূর্ণ করে নিতে পারছেন না, কারণ ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ খুব কম। গ্যাসের প্রেসার থাকে না, 100 টাকা 150 টাকা করে গ্যাস ঢুকে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন আগের থেকে অনেক কমেছে বেচা বিক্রি। শীতের সিজনে একটু অথবা প্রেশার একটু কম থাকে, কিন্তু এছাড়া এই ধরনের সিচুয়েশন সিরিয়াস হয়নি কখনো। এখন এই ধরনের সিচুয়েশন হইতেছে, আমরা তো আসলে জানি না কি কারণে হইতেছে। উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প জ্বালানি অবকাঠামো গড়ে তোলার উপর জোর দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। 16,088 কোটি টাকার জ্বালানি তেল আমদানি সহ 7টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 33তম সভায় 10টি ক্রয় প্রস্তাব নিয়ে আলোচনা হয়। জুলাই থেকে ডিসেম্বর 2026 মেয়াদের জন্য G2G পদ্ধতিতে
থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে 15,25,000 টন পরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমোদন দেয় কমিটি। এছাড়া বিশ্বব্যাংক ও সরকারি অর্থায়নে বগুড়ায় 125 কোটি 98 লাখ টাকা ব্যয়ে 15টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, লক্ষ্মীপুরে 49 কোটি টাকা খরচে সার সংরক্ষণে বাফার গুদাম নির্মাণ ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে 335 কোটি টাকার অবকাঠামো উন্নয়নের অনুমোদন দেওয়া হয়। উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছাতে চালের দাম বাড়ে 100% পর্যন্ত। দেশি পেঁয়াজের ক্ষেত্রে এই হার 87%, আর কাঁচামরিচে প্রায় 117%। অর্থাৎ কৃষকের ঘাম ঝরানো ফসল বাজারে পৌঁছাতে সবচেয়ে বড় মূল্য যোগ হচ্ছে মধ্যবর্তী ধাপগুলোতে। এমন তথ্য প্রকাশ করেছে অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রশ্ন উঠছে, এই অতিরিক্ত অর্থ যাচ্ছে কোথায়? শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদন। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার বাজারের ব্যাগ, এই পথে সবচেয়ে বেশি বাড়ে খাদ্যপণ্যের দাম। যে পণ্য কৃষকের হাত থেকে বের হয় এক দামে, ভোক্তার ঝুড়িতে পৌঁছতে তার দাম কোথাও দ্বিগুণ, কোথাও তার বেশি। উৎপাদন ব্যয়ের চেয়ে বেশি চাপ তৈরি করছে দীর্ঘ সরবরাহ ব্যবস্থা, মধ্যস্বত্বভোগী মজুতদারি ও বাজার কাঠামোর দুর্বলতা। সিপিডির গবেষণা বলছে, এই অদৃশ্য মূল্য বৃদ্ধির পুরো বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ ভোক্তার পকেটে। বৃহস্পতিবার রাজধানী মহাখালীতে আয়োজিত এক সেমিনারে গবেষণার ফলাফল প্রকাশ করে সিপিডি জানায়, উৎপাদন পর্যায় থেকে ভোক্তার হাতে পৌঁছাতে কোনো পণ্যের দাম 100% পর্যন্ত বেড়ে যায়। বিশেষ করে যে চাল কৃষকের কাছ থেকে কেনা হয় 14 টাকায়, তা খুচরা বাজার পর্যন্ত গিয়ে ঠেকে 57 টাকায়, যেখানে দামের ব্যবধান সবচেয়ে বেশি তৈরি হয় ব্যাপারী ও মিলার পর্যায়ে। গবেষণায় যে ধরনের তথ্য উঠে আসে সেইটার ভিত্তিতেই কিন্তু সুপারিশমালাগুলি তৈরি করা যায়, এবং যত বাস্তবসম্মত গবেষণা হবে ততই কিন্তু বাস্তবসম্মত সুপারিশমালাও আসবে। তো এটা কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ে এই গবেষণাটা সূত্রপাত হয়েছে। কৃষি অর্থনীতিবিদদের মতে, উৎপাদন থেকে বাজার পর্যন্ত প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। তাদের ভাষ্য, বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা, উৎপাদনের অস্থিরতা এবং কার্যকর তদারকির অভাব মূল্যস্ফীতিকে দীর্ঘস্থায়ী করছে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই, এখানে যেই ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টটা নেই, এবং সরকারের পক্ষ থেকে যখন ইনভেস্টমেন্ট বাড়ে, কৃষকের পক্ষ থেকেও ইনভেস্টমেন্ট বাড়ে। এখানে একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে যে যারা আমদানিকারক তারা আমার কাছ থেকে 4% ভ্যাটের এটা নিয়ে নিলেন, সুযোগটা নিয়ে নিলেন, কিন্তু তিনি তার প্রাইসিং করার সময়, অর্থাৎ ওই খুচরা বিক্রেতার কাছে দেওয়ার সময়, দোকানদারের কাছে দেওয়ার সময় তার কিন্তু এই ভূমিকা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। ভোক্তা অধিকার কর্মীদের দাবি, গ্যাস সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অনেক শিল্প ও কৃষি প্রতিষ্ঠান চাপে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও বাজারে কার্যকর নজরদারির ঘাটতিকেও পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা। সরকার ভর্তুকি দিচ্ছে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু এই ভর্তুকিগুলো দিচ্ছে, বাট এটির রিফ্লেকশন কিন্তু প্রকৃত কৃষকরা পাচ্ছে না। এবং আমার যেটুকু এক্সপিরিয়েন্স, সেখানে আমরা একদম মাঠ পর্যায় থেকে, সেটা কৃষি ব্যাংক বলেন, তা আলুর গুদাম বলেন, সেই প্রতিটা জায়গায় যে আপনার যে চক্র, ওই কৃষকরা তারা দাদন নিচ্ছে এবং সেই তাদের নামের কৃষি ঋণটা হচ্ছে, বাট প্রকৃতভাবে তারা পাচ্ছে না। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উচ্চ লজিস্টিক ব্যয়ের পাশাপাশি পরিবহন ব্যয়, চাঁদাবাজি সহ বিভিন্ন অদৃশ্য খরচ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এইসব ব্যয় কমাতে সরবরাহ ব্যবস্থায় কার্যকর নজরদারি জোরদারের কথাও জানান তিনি। আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্টটা হাই। আপনি সারা পৃথিবীর যদি এভারেজ লজিস্টিক কস্টের স্ট্যান্ডার্ড দেখেন, জিডিপি 10%, গ্লোবাল স্ট্যান্ডার্ড 10%, আমাদের এখানে 16%। হ্যাঁ, আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নেই। সিপিডির গবেষণা আরও উঠে এসেছে, পেঁয়াজ, বেগুন, কাঁচামরিচ, মাছ, গরুর মাংসের বাজারে কমিশন ভিত্তিক লেনদেনের আধিক্য রয়েছে। অন্যদিকে মুরগি ও গরুর মাংস উৎপাদনে উচ্চ খাদ্য ব্যয়ের কারণে অনেক খামারি ন্যায্য মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছেন। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। এবারে খেলা প্রসঙ্গ।
উচ্চাভিলাষী কোনো স্বপ্ন নয় অস্ট্রেলিয়া সফরের আগে, বরং মাটিতেই পা রাখছে বাংলাদেশ দল। 2 দশকের বেশি সময় পর দেশটিতে টেস্ট খেলতে যাওয়ার আগে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেনের কণ্ঠে। অচেনা কন্ডিশনে কাজটা কঠিন হবে মানের পাশাপাশি অধিনায়কের কণ্ঠে ছিল প্রস্তুতির ঘাটতির আক্ষেপও। বাকিটা জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে? এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। সংবাদ সম্মেলন শুরুর আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রশ্ন, যেন শুরুতেই সবাইকে বাস্তবতা বুঝিয়ে দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এটা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে বহুল কাঙ্ক্ষিত টেস্ট সিরিজের উদ্দেশ্যে শুক্রবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত জানালেন দল হিসেবে নিজেদের প্রত্যাশা ও লক্ষ্যের কথা। আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলেও দ্রুত মানিয়ে নিতে চান শান্ত। পিচ যেমনই হোক বোলারদের উপর পূর্ণ ভরসা রাখছেন তিনি। স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল, এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। কন্ডিশনটা আমরা ওখানে যাওয়ার পরেই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, যেরকম কন্ডিশনই থাকুক মানায় নিতে হবে। দল ঘোষণার আগে থেকেই মিরপুরের টানা অনুশীলন করেছেন বেশিরভাগ ক্রিকেটার, তবে অধিনায়ক শান্তর কণ্ঠে ছিল আরও প্রস্তুতি নিতে না পারার আক্ষেপ। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ টিভিতে দেখলেও এবার নিজেরাই খেলতে যাওয়ায় আলাদা উত্তেজনা কাজ করছে বলেও জানান শান্ত। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।